আরে আরে, এটা একদম হাত দিবেন না। এটা এক ধরনের বিষ যা খেলে একটা মানুষ সাথে সাথে মারা যেতে পারে। আমার নাম রেশমি। আমি যখন ছোট ছিলাম তখন একটা মানুষকে জমের মতো ভয় পেতাম, আর তিনি হলেন আমার স্বামী। খুব অল্প বয়সে বাবা আমার বিয়ে দিয়ে দেয় উনার সাথে। মাছকে বড়শি দিয়ে ধরলে যেমন আর ছুটে যেতে পারে না, আমার অবস্থাটাও ঠিক তেমনি হয়েছিল। আমার সব সময় এমন মনে হতো যেন কেউ একজন বড়শি দিয়ে আটকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে আমাকে এক গভীর জঙ্গলের ভিতর, তার হাত থেকে বাঁচার যেন কোনো উপায় নেই। এরই মধ্যে বিয়ের ঠিক 2 বছর পরেই কোনো এক দুর্ঘটনায় আমার স্বামী মারা গেল। আর সে মারা যাওয়ার কারণে তার পুরো পরিবার আমাকে দোষারোপ করতে চাইল। আমি নাকি অলক্ষণী অকল্যাণকর একজন মানুষ। আমার সাথে যারই বিয়ে হবে সে এভাবে মারা যাবে। আর এগুলো শুনে আমার আত্মীয় স্বজনরা সবাই মিলে আমাকে সেখান থেকে মুক্ত করে আনে। আমি যেন গিলে ফেলা বড়শি থেকে মুক্ত হয়ে আবার নতুন করে বাঁচতে শুরু করলাম। আমি খুব আনন্দের সাথে বাবার বাড়ি চলে আসলাম। দিন যায় রাত যায়, তার সাথে সাথে বয়সও বাড়ে। যদিও মানুষ আমার সামনে কখনো কিছু বলতো না, তবুও আমি জানতাম আমার মতো রূপ যেখানে সেখানে পাওয়া যায় না। আমি আমার রূপ নিয়ে কিছু না বললে হয়তো আপনারা আমার এই গল্পের অর্থ বুঝতে পারবেন না। পুরো গ্রাম জুড়ে কেবল আমি ছিলাম সৌন্দর্যরূপী ফুলের মতো। আমি যখন চলতাম তখন নিজেই অনুভব করতাম এক হীরার খণ্ড নাড়ালে তার চারদিক থেকে যেমন আলো ঝকমক করে উঠে, ঠিক তেমনি আমার শরীরের প্রতিটি খণ্ডে এমন সৌন্দর্যের আলো ঝকমকিয়ে উঠত। আমি মাঝে মাঝে অনেক সময় নিয়ে নিজেই নিজের হাতগুলো দেখতাম, কি অপরূপ সৌন্দর্য তার। আবার মাঝে মাঝে বিধবার সাদা শাড়ি খুলে হলুদ রঙের একটি শাড়ি পরে, হাতে কিছু চুড়ি পরে ও খোপায় বেলি ফুলের মালা দিয়ে আয়নার সামনে বসে থাকতাম আর ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতাম নিজের সৌন্দর্যের দিকে। বাবা কিছুদিন হলো চলে গেছে আমাদের ছেড়ে। এখন ঘরে শুধু আমার বড় ভাই ও আমি। একদিন হুট করে কি জানি মনে করে ভাইয়ার ঘরে গিয়ে বলতে লাগলাম, আচ্ছা ভাইয়া, তুমি এখনো বিয়ে করছো না কেন? বাড়িতে একা একা কি ভালো লাগে? ভাইয়া উত্তরে বলল, কেন রে, হঠাৎ এই কথা? আমি আছি না এই বাড়িতে? আর যদি আমি বিয়ে করে ফেলি তাহলে তো তুই আমাকেও পাবি না। হয়তো সবসময় তোর ভাবি আমাকে কিছু না কিছুতে ব্যস্ত রাখবে। আমি বললাম, কেন ভাইয়া, এমন কেন হবে? তোমার জন্য 10 গ্রাম দেখে এমন একটা লক্ষ্মী বউ নিয়ে আসবো যাতে করে আমাদের কাউকে কোনো রকম আলাদা হতে না হয়। ভাইয়া এই কথা শুনে হেসে চলে গেল। বেশ কয়েকদিন পর হঠাৎ একদিন আমি আমার বাড়ির নিচ তলায় ডাক্তারের চেম্বারে যাই। তারপর আমি বললাম, বাহ, খুব সুন্দর সাজিয়েছেন তো চেম্বারটা। ডাক্তার বলল, আজ এতদিন হয়ে গেল চেম্বার ভাড়ায় দিয়েছ, আর এতদিনে আসলেন আপনি? আমি বললাম, আমি তো বিধবা, ঘর থেকে বের হয়ে লোকজনের সামনে আসা যে আমার জন্য বারণ। ডাক্তার বলল, এত আর লোকজন আসে কই? সারাদিনে 10-15 জন রোগী আসে আমার কাছে। আমি বললাম, আচ্ছা, আপনার রোগীদের মধ্যে মেয়ে রোগী এই কি বেশি? ডাক্তার বলল, ডাক্তারের কাছে রোগী তো রোগী, সব রোগী সমান। আমি বললাম, সব রোগী সমান? মন থেকে বলছেন কথাটা? আচ্ছা বাদ দেন। আচ্ছা, এটা কিসের ওষুধ? ডাক্তার বলল, আরে আরে, এটাই একদম হাত দিবেন না। এটা এক ধরনের বিষ যা খেলে একটা মানুষ সাথে সাথে মারা যেতে পারে। এরপর আমি কিছুক্ষণ থেকে চলে আসলাম চেম্বার থেকে উপরে। তার কিছুদিন পর একটা বিষয় খেয়াল করলাম, ডাক্তার সাহেব কেমন জানি অন্যমনস্ক হয়ে গেছে। তার এই অন্যমনস্ক হওয়ার রহস্য আমার কাছে অন্যরকম মনে হচ্ছে। একদিন দেখলাম ডাক্তার সাহেব ভাইয়ার কাছ থেকে শেরওয়ানি ধার করে নিয়ে বেশ সাজগুজ করছে। কোথায় যেন যাবে মনে হচ্ছে। আমি আর থাকতে পারলাম না। ভাইয়ার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাইয়া, তোমার ওই ডাক্তার বন্ধু দেখলাম বেশ সেজেগুজে বের হচ্ছে, কোথায় যাচ্ছেন তিনি? ভাইয়া বলল, মরতে। আমি বললাম, কি যে বলো ভাইয়া, সত্যি করে বলো না, কোথায় যাচ্ছে? ভাইয়া বলল, বিয়ে করতে। আমি একটু মুচকি হেসে বললাম, সত্যি নাকি? ভাইয়ার সামনে একটু জোর করে হাতিটা দিলাম, কিন্তু এদিকে এই কথাটা শোনার সাথে সাথে বুকের ভিতরটা যেন ফেটে চুরমার হয়ে যাচ্ছে। ভাইয়া বলল, কিরে, পাগল হয়ে গেলি নাকি? এভাবে হাসলি কেন? আমি বললাম, না, এভাবে হুট করে কেউ বিয়ে করে এটার জন্য। মেয়ের পক্ষ থেকে ছেলেকে অনেক কিছু দিবে বলে শুনলাম। এই যুগের ডাক্তার বলে কথা, তার চাহিদা অনেক থাকবে, এটাই স্বাভাবিক। শত হলেও পাশ করা ডাক্তার।
আমি বললাম, ভাইয়া মেয়ে দেখতে কেমন? ভাইয়া বলল, আমি কি দেখেছি নাকি? আমি বললাম, ওমা, তোমার বাল্যবেলার বন্ধু আর তুমি তার পছন্দ করা মেয়েকে দেখোনি, এটা কেমন কথা? ভাইয়া বলল, ওটা পরে দেখা যাবে। আমি বললাম, ঠিক আছে ভাই, আমি যাই তাহলে। আমার মনটা কেমন কেমন জানি করছে। ভাইয়া বলল, শরীর খারাপ লাগছে নাকি? আমি বললাম, মনে হয় আবার গায়ে জ্বর উঠেছে। ভাইয়া বলল, জ্বর উঠেছে? কই দেখি না তো, গায়ে তো কোনো তাপ নেই। আমি বললাম, তাপ কি শুধু শরীরেই উঠে? ভাইয়া বলল, যাই তুমি বিশ্রাম করো। আমি ফিরে এলাম আমার ঘরে। এই ঘরটা ছাড়া যাবার মতো আর কোনো জায়গায় নেই আমার। অল্প বয়স থেকেই সাদা কাপড় জড়িয়েছি। খাবারের প্লেটে যেমন নিরামিষ ছাড়া অন্য কিছু তোলা অধর্ম, তেমনি চার দেয়ালের বাইরে পা রাখাও আমার জন্য অধর্ম। তবুও সব ধর্ম অধর্মের বাঁধ ভেঙ্গে কি নির্লজ্জের মতো সারাদিন রাত যে আমি মনে মনে কল্পনা করতাম তার কথা। নিজের উপর প্রচণ্ড রাগ হয়েছিল সেদিন। নিজেকে হাসির পাত্র মনে হয়েছিল। তার চেয়েও বেশি অপমান বোধ করেছিলাম আমার কাছে তার বিয়ের সংবাদটি গোপন করার জন্য। তার বিয়ের খবরটা আমার কাছে লুকিয়ে তিনি কি প্রমাণ করতে চেয়েছিলেন? আর কেনই বা করেছিলেন? আমি কি কখনো তাকে পায়ে পড়ে বলেছিলাম, এমন কাজ করলে আমি বুক পেটে মরে যাব? আসলে পুরুষদের বিশ্বাস করতে নেই। পৃথিবীতে আমি মাত্র একটি পুরুষকেই দেখেছিলাম এবং এক মুহূর্তেই সমস্ত জ্ঞান লাভ করেছিলাম। বন্ধুরা, গল্পটি সম্পূর্ণ শোনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। প্লিজ আমার গল্পটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে আমার তরফ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।